রেয়ার ভিউয়ে চোখ রাখল আহমাদ মুসা। তিনটি গাড়ি তীব্র গতিতে এগিয়ে আসছে এবং তিনটি গাড়ির একই গতি, তার মানে একজোট হয়ে চলছে তারা। এই শেষ চিন্তাটা তার মাথায় আসার সাথে সাথে আহমাদ মুসার কাছে পরিষ্কার হয়ে গেল যে গাড়িগুলো তার পেছনেই ছুটে আসবে। সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল, কিন্তু প্রশ্ন দেখা দিল কোথায় যাবে সে। মায়াবন্দর থেকে সে যদি বেরিয়ে থাকে তাহলে সামনে প্রায় 40 কিলোমিটার দূরে পাহলাগাঁও, সেখানে পৌঁছা পর্যন্ত ডানে বামে বেরোবার কোনো পথ নেই। রাস্তার বামে সবুজ বনে আচ্ছাদিত পাহাড়, টিলার পর টিলা এগিয়ে গেছে দক্ষিণে, আর রাস্তার ডানে উত্তর দক্ষিণে বিলম্বিত উপত্যকাটা পশ্চিমে আরও কিছুটা প্রশস্ত। ঘন বনে ঠাসা এই উপত্যকায় কোনো পথঘাটের কথা কল্পনাই করা যায় না। তবে এই উপত্যকা দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে দক্ষিণে। মানচিত্রে পাওয়া এটুকু তথ্যই তার মুখস্থ আছে, আর কিছু নয়। কিন্তু পেছনের ওদের এড়িয়ে পাহলাগাঁও পৌঁছা কি সম্ভব হবে? গাড়ির দিকে মনোযোগ দিল আহমাদ মুসা। স্পিডোমিটারের কাঁটা আরও এক ধাপ উপরে উঠল। সোজা মসৃণ হলেও রাস্তায় চড়াই উতরাই থাকায় এর বেশি স্পিড নিরাপদ নয়, আর তার গুলিবিদ্ধ বাম হাতটা খুব সক্রিয় হতে পারছে না। এখনও রক্ত ঝরছে আহত স্থান থেকে। যন্ত্রণা বাড়ার সাথে সাথে হাতটা ভারীও হয়ে উঠেছে। গুলিটা বেরিয়ে গেছে না ভেতরে আছে বুঝতে পারছে না সে। এটা দেখারও সুযোগ পায়নি। আহমাদ মুসা শুনতে পেল তার পেছনে হেলিকপ্টারের শব্দ। চমকে উঠে পেছন ফিরে তাকালো সে। দেখল পেছন থেকে একটা হেলিকপ্টার ছুটে আসছে। স্বামী স্বরূপানন্দের সে হেলিকপ্টারই হবে নিশ্চিত ধরে নিল আহমাদ মুসা। একেবারে নিচ দিয়ে উড়ে আসছে হেলিকপ্টারটা। তাদের পরিকল্পনা পরিষ্কার হলো আহমাদ মুসার কাছে। হেলিকপ্টারটা সামনে দিয়ে রাস্তা ব্লক করবে, তার পেছন থেকে ছুটে আসবে গাড়ি। এভাবে ফাঁদে ফেলবে তার আহমাদ মুসাকে, অথবা হেলিকপ্টার থেকে তার গাড়ি লক্ষ্যে ওরা গোলা ছুটতে পারে, আবার বোমা ফেলতে পারে যদি কোলম্যান কোহেন জীবিত থাকে। আহমাদ মুসার মৃত্যুই তো কোলম্যান কোহেনের একমাত্র চাওয়া। ধেয়ে আসছে হেলিকপ্টারটা। পেছনের তিনটি গাড়ি সমান্তরালে গেছে, আর 2-4 মিনিটের মধ্যেই তার মাথার উপর এসে যাবে হেলিকপ্টার। আহমাদ মুসার ডানে উপত্যকার দিকে ঘন জঙ্গল। গাড়ি ত্যাগ না করে উপায় নেই তার। আপাতত উপত্যকার ঘন জঙ্গলে তাকে আশ্রয় নিতে হবে। আহমাদ মুসা গাড়িটাকে রাস্তার ডান ধারে নিল। রাস্তার ধারটা ঢালু হয়ে উপত্যকার দিকে নেমে গেছে। ঢালটা ঘাস ও আগাছায় ভরা, বড় বড় গাছ ঝোপঝাড়ও আছে। ঢাল কতটা গভীর আন্দাজ করতে পারছে না সে। রাস্তার ধার ঘেঁষে এগিয়ে চলেছে তার গাড়ি। সে স্টিয়ারিং হুইল লক করল যাতে চালকবিহীন অবস্থাতেও গাড়িটা কিছু পথ সামনে এগোতে পারে। রাস্তা সোজা হয় এ ব্যবস্থা চলবে কিছুটা পথ পর্যন্ত। আহমাদ মুসা চাই সে কোথায় নেমেছে এ ব্যাপারে ওদের বিভ্রান্ত করতে। আহমাদ মুসা পেছনের গাড়ি ও হেলিকপ্টারের অবস্থানটা আরেকবার দেখে নিয়ে উপর থেকে বড় গাছগাছড়ার আড়াল আছে এমন একটা স্থান পছন্দ করে 2টি স্টেনগান এবং গাড়িতে পাওয়া গুলির বাক্সটা জঙ্গলে ছুড়ে দিল। বাম বাহুতে যতটা সম্ভব নিরাপদ রেখে ডানে কাত হয়ে নিজেকে ছুড়ে দিল রাস্তার ঢালে একটা ঝোপের মধ্যে। আহমাদ মুসার দেহ যেখানে ঝোপে পড়ল, ঢাল সেখানে খাড়া হয় দেহটা উল্টে পাল্টে একটা গাছের গোড়ায় লেগে গেল। প্রচণ্ড ব্যথা পেল আহমাদ মুসা তার বাম হাতটায়। বাম বাহু চেপে ধরে কয়েক মুহূর্ত চুপ করে পড়ে থাকল। ওই পড়ে থাকা অবস্থাতে শব্দ শুনে আহমাদ মুসা বুঝল প্রথমে হেলিকপ্টার, তারপর গাড়ি তিনটি তাকে অতিক্রম করে গেল। আহমাদ মুসা ধীরে ধীরে উঠল। সাপের মতো নিঃশব্দে ক্রলিং করে ছুঁড়ে ফেলা অস্ত্রগুলো কুড়িয়ে নিল। জঙ্গলের ভেতর থেকে উকি দেবার জন্য উঠে দাঁড়ালো। তাকালো হেলিকপ্টার ও গাড়ির দিকে। এ সময় ব্রাশ ফায়ারের শব্দ হলো। আহমাদ মুসা দেখতে পেল হেলিকপ্টার থেকে তার গাড়ি লক্ষ্যে গুলি করা হয়েছে। হেলিকপ্টারটি আহমাদ মুসার চালকহীন গাড়ি অতিক্রম করে সামনে গিয়ে
রাস্তার কয়েক ফুট উপর পর্যন্ত নেমে গাড়ির মুখোমুখি অবস্থানে স্থির দাঁড়িয়ে গেল। গুলিতে আহমদ মুসার গাড়ির সামনের দুটি টায়ারই ফেটে গেছে। গাড়িটি রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে উল্টে গেছে। পেছনের 3টি গাড়ি সেখানে পৌঁছে গেল। হেলিকপ্টারও রাস্তায় ল্যান্ড করল। গাড়িগুলো হেলিকপ্টার থেকে কয়েকজন ছুটে গেল আহমদ মুসার উল্টে যাওয়া গাড়ির দিকে। সবাই দাঁড়ালো গাড়ির পাশে। সবারই হাতে উদ্যত স্টেন গান। ওদের মধ্যে থেকে 2জন ছুটে গিয়ে গাড়ির ভেতরটা দেখতে লাগলো। কাত হয়ে থাকা গাড়িটা সব দিক থেকে পরীক্ষা করে তারা সোজা হয়ে দাঁড়ালো। একজন চিৎকার করে কিছু বলল সবার উদ্দেশ্যে। আহমদ মুসা বুঝল গাড়িতে তাকে না পাবার কথাই বলা হচ্ছে। নিশ্চয় বলেছে। আহমদ মুসা গাড়িতে নেই, তার লাশও নেই। অবশিষ্টরা ছুটে গেল গাড়ির কাছে। গাড়িটাকে ঠেলে সোজা করা হলো। গাড়ি পরীক্ষা করার পর সবাই গাড়ি থেকে সরে এলো এবং তাদের দৃষ্টি ইতস্তত বাইরে ঘুরতে লাগলো। হেলিকপ্টার থেকে নেমে আসা, গলায় গেরুয়া চাদর ঝুলানো দীর্ঘাকায় একজন লোক সবাইকে ডেকে কিছু কথা বলল এবং হাত নেড়ে রাস্তার পশ্চিম পাশের উপত্যকা এলাকার দিকে ইঙ্গিত করল। সঙ্গে সঙ্গে কয়েকজন ছুটল হেলিকপ্টারের দিকে। তারা হেলিকপ্টার থেকে নামিয়ে আনলো একটা বাক্স। বাক্স থেকে এক এক করে সবাই হাতে নিল টিয়ার গ্যাস গান ধরনের বন্দুক। তার সাথে সবাই একটা করে হাতে নিল লাল রঙের ঝোলানো থলেওয়ালা বেল্ট। ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসার। ওরা কি টিয়ার গ্যাস ছুড়বে? কিন্তু টিয়ার গ্যাস ছুড়ে কি হবে? টিয়ার গ্যাস তো মানুষকে ছত্রভঙ্গ করা, পালিয়ে দেবার জন্যে, কাউকে ধরার জন্য নয়। কিন্তু ওরা তো তাকে ধরতে চায়। লোকগুলো বেল্ট কোমরে বেঁধে হাতে বন্দুক নিয়ে ছুটে আসবে। ওরা রাস্তার পশ্চিম ধার বরাবর বেশ দূরে দাঁড়িয়ে গেল। আহমদ মুসা বুঝল ওরা জঙ্গলে ঢুকবে না, রাস্তা থেকে টিয়ার গ্যাস শেল ছুড়বে। ব্যাপারকে বুঝতে না পেরে অতি সন্তর্পণে পিছু হটতে লাগল সে। তার বরাবর রাস্তায় দাঁড়ালো। লোকটিকে তখনও সে দেখতে পাচ্ছে। হঠাৎ আহমদ মুসা লক্ষ্য করল বেল্টে ঝুলানো লাল থলের পাশে একটি গ্যাস মাস্ক ঝুলছে। পরক্ষণে দেখল লোকটি বেল্ট থেকে ঝুলানো গ্যাস মাস্ক খুলে নিজের মুখে পুড়ছে। আটকে উঠল আহমদ মুসা। আহমদ মুসা বুঝল ওরা কাঁদানো গ্যাস ছুড়বে না, বন্দুকগুলো কাঁদানো গ্যাস ছোড়ারও নয়। কাঁদানো গ্যাসের সেলের মতোই এক ধরনের গ্যাস বোমা তৈরি হয়েছে। ওগুলোকে কাঁদানো গ্যাসের মতোই বন্দুকে ফিট করে শত্রুর উপর ছোড়া যায়। চেতনা লোপকারী গ্যাস বোমা এগুলো। ছোড়ার পর কাঁদানো সেলের মতো এগুলো ফাটে, তবে শব্দ করে নয়। শব্দ হয় না বলে শত্রুপক্ষ বুঝতেও পারে না যে তাদের উপর গ্যাস বোমার আক্রমণ হয়েছে। কিছু বছর আগে ওরা চেতনা হারিয়ে ফেলে, শত্রুর হাতে পড়ে। স্থান বিশেষে যুদ্ধক্ষেত্রে আজ এটা ব্যবহার করা হচ্ছে। এই জঙ্গলে যুদ্ধ ওদের জন্য মুশকিল বলে আহমদ মুসাকে ধরার সহজ পথ হিসেবে এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। আহমদ মুসা ঘন ঝোপ থেকে বেরিয়ে দ্রুত চলার জন্য একটা ফাঁকা মতো জায়গা ধরে ছুটতে শুরু করল। যতটা সম্ভব এদের আওতা থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে সে। কোনো কাজ হবে না, তবু নাকে রুমাল চেপেছে সে। শব্দ না হওয়ার জন্য বোঝা যাবে না ভয়ঙ্কর অদৃশ্য গন্ধহীন গ্যাস তাকে কখন আক্রমণ করছে। এখন ভাবছে পরবর্তীতে ভাবার হয়তো সুযোগই পাবে না। এমন একটা চিন্তা কিলবিল করছে আহমদ মুসার মাথায়। তবু আহমদ মুসা ছুটছে। তার সাধ্য যা ততটুকু করাই তো তার দায়িত্ব। পরবর্তী দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। এই অটল বিশ্বাস আহমদ মুসার কাছে আছে বলেই ভাবছে বটে, কিন্তু ভয় পায়নি। বেশি এগোতে পারল না সে। তার সামনে পাথরের একটা নাঙ্গা টিলা, তার দুপাশে ঘন জঙ্গলের প্রাচীর। সে টিলা টপকাতে গিয়ে তার মাথায় উঠার পর কিছু বুঝে ওঠার আগে সংজ্ঞা হারিয়ে আছড়ে পড়ল টিলার উপর। জায়গাটা ফাঁকা হয় এবং উঁচু টিলাটা নাঙ্গা হয়। আহমদ মুসা নজরে পড়ল রাস্তা ধারানো বন্দুকধারী লোকটির। সে দুহাত তুলে চিৎকার করে উঠল তার সাথীদের উদ্দেশ্যে, ডাকল সবাইকে। সবাই ছুটে এলো তার দিকে। গাড়ি নিয়ে ছুটে এলো গলায় গেরুয়া চাদর জড়ানো দীর্ঘাকায় লোকটিও। গলায় গেরুয়া চাদর জড়ানো লোকটির হাতে একটি দূরবীন ছিল। সে চোখে দূরবীন লাগিয়ে টিলার দিকে তাকিয়ে দেখিয়ে চিৎকার করে উঠল, ঠিক পাওয়া গেছে
শয়তানটাকে। শয়তান খুন করেছে স্বামী স্বরূপানন্দকে, কোলম্যান কোহেনকে এবং আমাদের বহু লোককে। একে জীবন্ত হাতে পাওয়া আমাদের দরকার। যাও, তোমরা কয়েকজন গিয়ে তাকে নিয়ে এসো। নির্দেশের সাথে সাথে 4 জন ছুটে গেল। কয়েক মিনিটের মধ্যেই তাকে ধরাধরি করে নিয়ে এলো, ছুঁড়ে ফেলল রাস্তায়। বলল একজন, এর সাথে 2টি স্টেন গানও ছিল। এগুলো সে আমাদের লোকদের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিল। শয়তান গুলিও খেয়েছে বলেই গুলি খাওয়া আহত বাহুতে জোরে একটা লাথি মারল গলায় গেরুয়া চাদর জড়ানো সেই লোক। এই গোটা ঘটনা যখন থেকে ঘটতে শুরু করেছিল তখন থেকে রাস্তার ওপাশের পাহাড় শীর্ষে দাঁড়ানো এক ঘোড়সাওয়ার সব কিছু অবলোকন করছিল। তার চোখেও দূরবীন, তার কাঁধে ঝুলানো বাধা ধরনের টেলিস্কোপিক মিনি মেশিন গান, মাথার টুটি থেকে আপাদমস্তক জলপাই রঙের ইউনিফর্ম, বন আচ্ছাদিত পাহাড়ের সাথে সে একদম একাকার। তাকে আলাদা করে চিহ্নিত করার কোনো উপায় নেই। তার পাশে দাঁড়ানো চকলেট রঙের ঘোড়াটাকে শুধু বেসুরো লাগছে। কালো গগলস পরা লোকটির মুখের ভাব খুব অল্পই দেখা যাচ্ছে। লোকটি এক হাতে ঘোড়ার লাগাম, অন্য হাতে কাঁধে ঝুলানো মিনি মেশিন গানটির ফিতা ধরে ঘোড়াটাকে টেনে নামাচ্ছিল। কিন্তু নিচে রাস্তায় আহমাদ মুসাকে ওরা যখন হেলিকপ্টারে তুলতে যাচ্ছিল তখন সে থমকে দাঁড়ালো। ডান হাত থেকে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে দ্রুত বাম কাঁধ থেকে মিনি মেশিন গানটা হাতে নিয়ে তাক করল রাস্তায় ওদেরকে। মিনি মেশিন গানের টেলিস্কোপিক লেন্সটায় চোখ রেখে ট্রিগারের তর্জনী রাখল, চেপে ধরল ট্রিগার, ধরেই থাকল। সিঙ্গেল বুলেট ফাংশন অ্যাক্টিভেট করা ছিল মেশিনটির। তার ফলে বুলেট ঝাঁক আকারে না বেরিয়ে এক এক করে বেরিয়ে যেতে লাগলো। প্রতিটি গুলি বেরোবার পর লোকটি মিনি মেশিন গানের টেলিস্কোপিক ব্যারেলকে নতুন টার্গেটের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছিল অদ্ভুত দ্রুততার সাথে। মাত্র 10 সেকেন্ড মিনি মেশিন গানের গর্জন থেমে গেল। নিচে রাস্তায় 15টি লাশ। বুঝে ওঠা ও প্রতিরোধের কথা ভাবতে গিয়ে বোধহয় পালাবারও চেষ্টা তাদের করা হয়নি। নিহতদের রক্তস্রোত আহমাদ মুসার সংজ্ঞাহীন দেহেও আসছিল। মিনি মেশিন গানের ব্যারেল থেকে তর্জনী সরিয়ে নিয়ে লোকটি দ্রুত মেশিন গানটাকে বাম কাঁধে চালান করে লাফ দিয়ে ঘোড়ায় উঠল এবং দ্রুত নামতে শুরু করল পাহাড় থেকে রাস্তায়। সংজ্ঞা ফিরে পেয়েছে আহমাদ মুসা, কিন্তু চোখ খুলল না সে। মনে পড়েছে তার সব কথা। সংজ্ঞালোপকারী গ্যাস আক্রমণের হাত থেকে বাঁচার জন্য সে পালাচ্ছিল, কিন্তু পারেনি সে পালাতে। হঠাৎ চিন্তা রুদ্ধ হয়ে গিয়েছিল, চারদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল। এতটুকুই শুধু তার মনে আছে। তার অর্থ সে সংজ্ঞা হারিয়েছিল। তার মানে সে এখন শত্রুর হাতে বন্দী। কিন্তু তার পিঠের নিচের শয্যাটাকে খুব নরম, আরামদায়ক মনে হচ্ছে কেন? এই গেরুয়া বসনা কাপালিকদের বন্দিখানা শুধু নগ্ন মেঝে নয়, তার জন্য সেটা কাঁটা বিছানো হবার কথা। সন্তর্পণে হাত নাড়ল আহমাদ মুসা। হাত পা বাঁধন নেই। এর সাথে সে অনুভব করছে স্নিগ্ধ বাতাসে তার গা জুড়ে যাচ্ছে। সে বুঝল খোলা জানালা পথে আসা স্বাভাবিক বাতাস এটা। তাছাড়া সে বাতাসের প্রবাহ দেখে বুঝতে পারছে একাধিক জানালা খোলা রয়েছে। তাহলে একটা বন্দিখানা কিভাবে হতে পারে? নরম আরামদায়ক বিছানা, হাত পা মুক্ত, জানালা খোলা। এই অবস্থায় তাকে কোনো বন্দিখানায় রাখা হতে পারে না। ধীরে ধীরে চোখ খুলল আহমাদ মুসা। দ্রুত চারদিকটা দেখতে চাইল সে, কিন্তু তার চোখ দুটি আটকে গেল বাম পাশে পাশাপাশি 2 চেয়ারে বসা একজন পুরুষ, একজন মহিলার উপর। লোকটির রং পিতাব, বয়স 40-42, উচ্চতা মাঝারি, দেহে শক্ত কাঠামোতে সুন্দর স্বাস্থ্য, চেহারায় হাসির প্রলেপ, পরনে বাদামি রঙের শার্ট ও টি শার্ট। মহিলার সাদা স্বর্ণাভ রং, একাহারা, দীর্ঘাঙ্গী, বুদ্ধিদীপ্ত চেহারা, পরনে জিন্সের প্যান্ট, জ্যাকেট। তার বয়স লোকটির কাছাকাছি। আহমাদ মুসা ওদের দিকে চাইতে লোকটি গুড ইভিনিং বলে স্বাগত জানালো আহমাদ মুসাকে। গুড ইভিনিং টু বোথ বলে আহমাদ মুসা নিজের দিকে তাকালো। দেখল তার বাম বাহুতে সুন্দর ব্যান্ডেজ, গায়ের জামা পাল্টানো, নতুন শার্ট গায়ে, প্যান্ট ঠিক আছে, কিন্তু পায়ের মোজা খোলা। চোখ ঘুরিয়ে আবার আহমাদ মুসা তাকালো লোকটির দিকে। লোকটির মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। বলল,
আপনার অনুমতি না নিয়ে আমরা আপনাকে অপারেট করেছি। কথাটা শেষ করে হাত বাড়িয়ে টেবিল থেকে একটা বুলেট হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস গড যে বুলেটটি সারফেস সমান্তরালে ঢোকায় পেশির অনেক ক্ষতি হলেও হাড় বেঁচে গেছে। ধন্যবাদ আপনাদের। সংজ্ঞাহীন অবস্থায় অপারেশন করাই নতুন কষ্ট থেকে বেঁচে গেছি, কিন্তু এত সুন্দর ব্যান্ডেজ, এ তো নিখুঁত ডাক্তারি কাজ, বলল আহমদ মুসা। লোকটি মুখে হাসি নিয়ে তাকালো পাশের মহিলার দিকে, তারপর মুখ ফিরিয়ে তাকালো আহমদ মুসার দিকে, বলল, যিনি করেছেন তিনি তো ডাক্তার, এ কৃতিত্ব তার। আহমদ মুসা ডাক্তার মহিলার দিকে চেয়ে বলল, ধন্যবাদ ম্যাডাম। ওয়েলকাম। আপনার চোখের কোণায় আরও একটি নতুন আঘাতের চিহ্ন দেখলাম আরও কয়েকটি বড় আঘাতের চিহ্ন, যেগুলো কয়েকদিন আগের হবে। এ কারণে আমি প্রতিষেধক ধরনের কোনো ইঞ্জেকশন দেইনি। আমি মনে করি ওগুলো দেয়া, বলল মেয়েটি খুব শান্ত ও ধীর কণ্ঠে। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, আমি বুঝতে পারছি না আপনি কখন গুলিবিদ্ধ হলেন। আপনি গাড়ি চালিয়ে ওই রাস্তার ওই স্থানে আসা থেকে আপনাকে দেখছি আমি। দূরবীনে খুঁটিনাটি সব কিছুই আমার কাছে ধরা পড়েছে। আপনি একটু কায়দা করে গাড়ির সামনে এগোনো অব্যাহত রেখে আত্মগোপন করার জন্য লাফিয়ে পড়েছিলেন গাড়ি থেকে। তারপর থেকে আপনাকে কেউ গুলি করার ঘটনা তো আমার মনে পড়ছে না। আহমদ মুসা উত্তর দেবার আগেই ডাক্তার মেয়েটি কথা বলে উঠল, বলল, তুমি যে সময় তাকে দেখেছ বলেছিলে, আহত স্থান দেখে আহত হওয়াটা তার আগে বলে আমার মনে হয়েছে। ডাক্তার ম্যাডাম ঠিকই বলেছেন, আগে আমি আহত হয়েছিলাম। আজ সকালের দিকে ওরা আমাকে বন্দি করে নিয়ে আসে। ওদের বন্দিখানা থেকে পালাবার সময় আমি আহত হই, ওরা আমাকে ধরার জন্যেই ফলো করছিল, বলল আহমদ মুসা ডাক্তার মেয়েটির কথা শেষ হতেই। ওহ, তো আপনার সম্পর্কে কিছুই জানা হলো না? আপনাকে কেন ওরা বন্দি করে এনেছিল? পালাবার পর কেনই বা অমন মরিয়া হয়ে উঠেছিল ওরা আপনাকে ধরার জন্যে? ওরা কারা? বলল লোকটি। আহমদ মুসার সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। কি বলা উচিত তা নিয়ে দ্বিধায় পড়ে গেল। এই দ্বিধাগ্রস্ততা নিয়েই তাকালো আহমদ মুসা ওদের দিকে। তার দ্বিধাগ্রস্ততা লক্ষ্য করল লোকটি। গম্ভীর হলো সে। বলল, আপনার সমস্যাটা বুঝেছি। কি বলবেন, কতটুকু বলবেন তা নিয়ে সমস্যায় পড়েছেন? আপনাকে আশ্বস্ত করতে পারি যে অন্য কারো পক্ষে আমাদের কাজ করার কোনো অভ্যাস নেই এবং সম্ভাবনাও নেই। আমরা আপনার বন্ধু হতে পারবো কিনা জানি না, তবে একজন অতিথির শত্রু আমরা কিছুতেই হব না। লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল আহমদ মুসার মুখে। বলল, ধন্যবাদ আপনাদের। মানুষের কতকগুলো স্বাভাবিক দুর্বলতা আছে, আমি তার ঊর্ধ্বে নই। বলে একটু থামল আহমদ মুসা, তারপর বলতে শুরু করল, আমি পোর্ট ব্লেয়ার থেকে এককভাবে ভাড়া করা বোট নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছিলাম রসদ্বীপে। রসদ্বীপে পৌঁছার আগে একটা হেলিকপ্টার থেকে ফাঁদ ফেলে আমাকে বন্দি করে হেলিকপ্টারে তুলে নেই। এরপর বন্দিখানা থেকে পালানো পর্যন্ত সব কথা ওদের বলল আহমদ মুসা। ওরা গভীর মনোযোগ দিয়ে আহমদ মুসার কথা শুনছিল। আহমদ মুসা থামতেই লোকটি বলে উঠল, বুঝতে পারছি আপনি ওদের ৮-১০ জন লোক মেরেছেন, সুতরাং ওরা মরিয়া হয়ে ওঠারই কথা, কিন্তু এটা তো পরের কথা। আমার বিস্ময় লাগছে, হেলিকপ্টার নিয়ে ফাঁদ ফেলে অভিনব অবস্থায় বন্দি করল ওরা কারা, এবং এভাবে আপনাকে বন্দি করতে হলো আপনার কোন অপরাধে বা তাদের কোন স্বার্থে? আমার অপরাধ বোধ হয় এই যে ওরা রসদ্বীপে একজন যুবককে বন্দি করে রেখেছে, আমি তাকে উদ্ধার করতে চাই। আরও অপরাধ হলো ওরা এই পর্যন্ত আন্দামান নিকোবরের অর্ধশতকের মতো যুবককে হত্যা করেছে, আরও হত্যা করতে চাই, কিন্তু ওরা মনে করছে যে ওদের পরিকল্পনায় আমি বাদ সাধছি। ৫০ জন খুন করেছে, এত সংখ্যক খুনের খবর তো পত্রিকায় প্রকাশিত হয়নি, বলল ডাক্তার মহিলাটি। সবগুলো খবরই দুর্ঘটনা বা অপঘাতে মৃত্যু হিসাবে প্রকাশিত হয়েছে, অধিকাংশই পানিতে ডুবে মরার খবর হিসেবে পত্রিকায় এসেছে। হ্যাঁ, এমন খবর পত্রিকায় বেশ পড়েছি। এগুলো কি সবই খুন তাহলে? ডাক্তার মহিলাটি বলল। কোনো সন্দেহ নেই, আহমদ মুসা বলল। পুলিশ জানে? জিজ্ঞাসা মহিলাটির। সবাই হয়তো জানে না, কিন্তু পুলিশের একটা বড় অংশ এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। ষড়যন্ত্রটা কি? সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে মুখ নিচু করল, একটু ভাবতে চাইল, একটু চিন্তা করে বলল,
ওটা একটা নির্মূল করার প্রোগ্রাম, একটা বিশেষ জনগোষ্ঠীকে শেষ করার প্রোগ্রাম। ডাক্তার মহিলা ও লোকটি দুজনে কপাল কুঞ্চিত হল। একটা জ্বলন্ত জিজ্ঞাসা ওদের চোখে মুখে আছড়ে পড়ল। কোন জনগোষ্ঠী? এবার প্রশ্ন ছেলেটির। আহমাদ মুসা উঠে বসেছিল, কিন্তু মহিলাটি চেয়ার থেকে উঠে ছুটে এলো, বসতে বাধা দিয়ে আবার শুয়ে দিল আস্তে আস্তে। বলল, আপাতত কিছুটা সময় স্থির হয়ে শুয়ে থাকতে হবে। উঠতে গেলে আহত জায়গায় প্রেশার পড়বে, আবার ব্লিডিং হবে। অনেক ব্লিডিং হয়েছে, আর ব্লিডিং হতে দেওয়া যাবে না। জানেন তো এটা জঙ্গল, রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা নেই। সরি ম্যাডাম, বলল আহমাদ মুসা। সহযোগিতার জন্য ধন্যবাদ, বলে মহিলা তার চেয়ারে ফিরে এলো। উঠে বসে বোধ হয় কিছু বলতে যাচ্ছিলেন। বলুন, বলল লোকটি। আমাদের পারস্পরিক পরিচয়টা হয়ে গেলে ভালো হয়, আহমাদ মুসা বলল। আলোচনা ফ্রি হবার জন্যে? ডাক্তার মহিলাটি বলল। ঠিক তাই, বলল আহমাদ মুসা। কিন্তু পরিচয় হবার পর যদি আবার কিছু কথা লুকোবার প্রয়োজন হয় উভয় পক্ষের? পরিচয় হলেও মুক্ত আলোচনার সমস্যা আছে, মেয়েটি বলল। লুকানোটাই যদি কল্যাণকর মনে হয় তাহলে সেটাও মনে করি। ঠিক আছে, বলল আহমাদ মুসা। চমৎকার বলেছেন আপনি। সব কথা বলা সবসময় কল্যাণকর হয় না, লোকটি বলল। কথা শেষ করে চেয়ারে ঠেস দিল লোকটি। চোখে মুখে একটা গাম্ভীর্য নেমে এলো হঠাৎ। বলল, আমাদের কথায় প্রথম বলি। আমার পিতা ভারতীয়, মা থাইল্যান্ডের মেয়ে। আমার পিতৃদত্ত নাম ড্যানিস দেবানন্দ। আমার মা আমার নাম দেন মঙ্কুত চোলালঙ্কন এবং থাই রাজার নাম অনুসারে। আমার মার গর্ব ছিল তিনি চীন থেকে আসা থাইল্যান্ডের প্রথম রাজা মঙ্কুত পরিবারের মেয়ে। আমি পেশায় ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বিয়ে করি আমার পাশে উপবিষ্ট তখন ডাক্তারি পড়ুয়া মহারাষ্ট্রের মেয়ে এই সুস্মিতা বালাজিকে। এটা হলো আমাদের পরিচয়ের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটা হলো আমরা দুজন ইঞ্জিনিয়ার ডাক্তার এই জঙ্গলে এলাম কি করে। আমরা দুজন পিতৃমাতৃহত্যার দায় মাথায় নিয়ে পালিয়ে বাস করছি এই জঙ্গলে। থামল ড্যানিস দেবানন্দ। আহমাদ মুসার কপাল কুঞ্চিত হয়ে উঠেছিল। সে ভাবছিল। ড্যানিস দেবানন্দ থামতে আহমাদ মুসা বলল, আপনি কোথায় চাকরি করতেন? পোর্ট ব্লেয়ারের ইন্ডিয়ান রোডস অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে, বলল ড্যানিস দেবানন্দ। আপনার পুরো নাম কি ড্যানিস দিব্য দেবানন্দ? জিজ্ঞাসা আহমাদ মুসার। চমকে উঠল ড্যানিস, বলল, হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনার পিতার নাম কি ড্যানিস দীনা প্রেমানন্দ এবং মার নাম সাবিতা থানাবাতান? হ্যাঁ, বলল ড্যানিস দেবানন্দ চেয়ারের সোজা হয়ে বসে। বিস্ময়ে বিস্ফারিত তার দু চোখ। একবার তাকালো স্ত্রী সুস্মিতা বালাজির দিকে, তারপর মুখ ঘুরিয়ে তাকালো আহমাদ মুসার দিকে। বলল, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি গোয়েন্দা বিভাগের লোক নন তো? একটু হাসল আহমাদ মুসা। বলল, আমি গোয়েন্দা নই, তবে একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমার বন্ধু লোক। তার কাছে অন্য একটি বিষয়ে শুনতে গিয়ে আপনাদের প্রসঙ্গ ঘটনাক্রমে আসে। আপনি আপনার পিতামাতাকে খুন করেননি, এটাই ঠিক, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি এত সব বলছেন কি করে? তিনিই বা কি করে বলেছেন? হ্যাঁ, আমরা ভিন্ন বাড়িতে থাকতেন। আপনারা ভিন্ন বাড়িতে থাকতেন। আপনার পিতামাতা খুন হওয়ার পরপরই আপনার টেলিফোন পেয়ে আপনার পিতামাতার বাড়িতে পৌঁছান। গিয়ে আপনারা দেখতে পান তার দুজনের ছুরিবিদ্ধ। তারা তখন মুমূর্ষ। আপনারা দুজনে তাদের দুজনের দেহ থেকে ছুরি খুলে ফেলেন। এ সময় সেখানে আপনাদের পরিচিত কেউ পৌঁছেন। তারা খুনের দায়ে আপনাদের অভিযুক্ত করেন এবং বাইরে দাঁড়ানো নকল পুলিশকে দেখিয়ে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার ভয় দেখান। মুক্তির বিনিময়ে তারা একটি বিলে সই আপনার পিতার ফার্মের মালিকানা দাবি করেন। একদিকে পিতামাতার মৃত্যু, অন্যদিকে তাদের হত্যার দায় ঘাড়ে এসে পড়ায় বিপর্যস্ত আপনারা তাদের সব দাবি মেনে নিয়ে পালিয়ে আসেন। থামল আহমাদ মুসা। শ্বাসরুদ্ধকর অবস্থা তখন ড্যানিস দেবানন্দ এবং ডাক্তার সুস্মিতা বালাজির। আহমাদ মুসা থামতেই ড্যানিস দেবানন্দ উঠে দাঁড়িয়ে বিহবল কণ্ঠে বলল, আপনার কথার প্রতিটি বর্ণ সত্য, কিন্তু সেই গোয়েন্দা কর্মকর্তা এসব জানলেন কি করে? এ তো কারো জানার কথা নয়। এসব তিনি আপনাকে বললেনই বা কেন? আমার সেই সাবেক গোয়েন্দা বন্ধু সে সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ছিলেন। তিনি ওই ঘটনার তদন্ত করছিলেন। তিনি মহাগুরু শঙ্করাচার্য শিরোমণিকে গ্রেফতার করেছিলেন।
শঙ্করাচার্য সব বিষয় স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তিনি সব কথা নাকি খুলে বলেছিলেন, কিন্তু চার্জশিটের আগেই মামলার কার্যক্রম অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। আবেগ উত্তেজনায় ধপ করে আবার চেয়ারে বসে পড়ল ড্যানিশ। বলল, মহাগুরু শঙ্করাচার্য শিরোমণি গ্রেফতার হয়েছিলেন। আমার এই দুর্দশা ও পারিবারিক বিপর্যয়ের কারণ এই মহাগুরু শঙ্করাচার্য শিরোমণি। কিন্তু তিনি কি আমার পিতামাতারও খুনি? সব আলোচনা তিনি করেননি, তবে এটুকু বলেছিলেন, আপনার আব্বার ড্রয়িং রুম, করিডোর এবং বাইরের গেট সব জায়গায় টিভি ক্যামেরা ছিল। শঙ্করাচার্য এটা জানতেন না। তদন্তে গিয়ে সব ফিল্ম তিনি পেয়ে যান, যার ফলে শঙ্করাচার্য কোনো অপরাধী গোপন করতে পারেননি। থ্যাঙ্কস গড, আমি ঈশ্বরের উপর আস্থা হারিয়ে ফেলেছিলাম। ঈশ্বর অবশ্যই আছেন, তা না হলে দৃশ্যপটেভাবে পাল্টে গেল কেমন করে? আহমদ মুসা ভাবছিল মহাগুরু শঙ্করাচার্য শিরোমণির ব্যাপারে। ড্যানিশ দেবানন্দ তাকে চেনে দেখা যাচ্ছে, কিন্তু কতটুকু চেনে, কতটা জানে তাকে? তাদের ষড়যন্ত্র সম্পর্কে সে কি জানে? ড্যানিশ দেবানন্দ থামতে আহমদ মুসা তাকে জিজ্ঞেস করল, শঙ্করাচার্য শিরোমণির সাথে আপনার বিরোধের কারণ কি? তার সাথে আপনাদের জানাশোনা কিভাবে? কেমন করে, কতটুকু জানেন আপনি তাকে? একটু ভাবল ড্যানিশ দেবানন্দ, বলল, যতদূর মনে পড়ছে শুরুর দিকে শঙ্করাচার্য ও তার লোকরা আসতেন মহারাষ্ট্র থেকে। শিবাজী সন্তান সেনা নামে তাদের একটি সংগঠন আছে, সংক্ষেপে বলতো শেষী বা সূর্য। এই সংগঠনের জন্য মোটা চাঁদা নিত প্রতি বছর। তারা বলতো জাতির প্রতিরক্ষা প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। আমি বাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আন্দামানে ফিরে এলাম। বাবার বিশাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফার্ম ছিল এখানে, কিন্তু আমি তাতে যোগ না দিয়ে সরকারি চাকরিতে যোগ দিলাম। এর বড় কারণ ছিল বাবার টাকা কামাবার কৌশল আমার পছন্দ হতো না। সরকারি কনস্ট্রাকশন ফার্মে যোগ দিলে শঙ্করাচার্য ও তার লোকরা আমার কাছে যাওয়া আসা শুরু করে। তাদের আবেগ উত্তেজনার কথা আমার খুবই পছন্দ হতো। আমি তাদের আবেগ উত্তেজনাকর কথাগুলো কেমন ছিল? ড্যানিশ দেবানন্দের কথার মাঝখানে বলে উঠল আহমদ মুসা। সমাঙ্ক শঙ্করাচার্য, শিবাজী, গান্ধীর জীবন তারা সামনে নিয়ে আসত, বলতে যে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে আমাদের এই সংগঠন। তারা ভারতবর্ষকে আর্য মুনি ঋষিদের শাস্তিত সাম গান ধ্বনিত এক স্বর্গ বানাতে চেয়েছিলেন। সকল অপবিত্রতা থেকে মুক্ত করে ভারতবর্ষকে সে রূপ দেওয়ার জন্যে আমরা কাজ করছি। তাদের এই কথা আমার খুব ভালো লাগতো। এই ভালো লাগার কারণে আমি ওদের অনেক প্রোগ্রামে গেছি, ওদের অফিসগুলোতে গেছি। কিন্তু আবার ড্যানিশ দেবানন্দের কথায় বাধা দিয়ে আহমদ মুসা বলল, আন্দামানেও কি ওদের অফিস ছিল? কোথায় ছিল? অফিস ছিল, গোপনে পরিচালিত তাদের প্রধান অফিস ছিল রস দ্বীপের ফার্স্ট সার্কেলে, যেখানে আন্দামানের গভর্নরের অফিস, বাসভবন ও ডিফেন্স স্টোরেজ ছিল। ডিফেন্স স্টোরেজের পাশেই গভর্নর এবং তার পরিবারের আন্ডারগ্রাউন্ড শেল্টার ছিল তাদের প্রধান অফিস। সে আন্ডারগ্রাউন্ড শেল্টারের মাটির উপর ছিল গভর্নর ভবনের ব্যাকওয়ার্ড এক্সিট বা পেছনের দরজা। সেটা ছিল কয়েকটি ঘরের সমষ্টি পাথরের তৈরি দোতলা একটি স্থাপনা। এখান দিয়ে যেমন বাইরে বের হওয়া যায়, তেমনি আন্ডার শেল্টারে যাওয়া যায়। অন্যদিকে আন্ডারগ্রাউন্ড শেল্টার থেকে ডিফেন্স গোডাউনে যাওয়ারও পথ আছে। 1941 সালে জুনের ভূমিকম্পে গভর্নর ভবন সহ রস দ্বীপের সব সরকারি স্থাপনা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আন্ডার শেল্টার, এর মাথার উপরের দোতলা অংশ এবং ডিফেন্স গোডাউন সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। এটাই শঙ্করাচার্যের শেষী বা সূর্য সংগঠনের আন্দামান হেডকোয়ার্টার। কিন্তু এখানে সাইনবোর্ড আছে পুরাতত্ত্ব বিভাগের আঞ্চলিক অফিসের। অফিসে পুরাতত্ত্ব বিভাগের কয়েকটা চেয়ার টেবিল, ফাইল ছাড়া আর কোনো কিছু নেই। পরিচালক সহ 2-3 জন কর্মচারী আছে, তারা কার্যত শিবাজীর সন্তান সেনা। এর বেতনভুক্ত পরিণত হয়েছে। আন্দামান নিকোবরের সবগুলো পুরাতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব বিভাগের অফিসই তাদের দখলে। এসব অফিসের কয়েকটিতে আমি গিয়েছি। থামল ড্যানিশ দেবানন্দ। সে থামতে আহমদ মুসা বলল, আপনি ওদের কথা পছন্দ করতেন, তারপর বলুন পরের কথা। হ্যাঁ, ওদের কথাবার্তা ও কাজ আমার খুবই পছন্দ হতো, কিন্তু
পরে এই পছন্দ আমি ধরে রাখতে পারিনি।